চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে অংশীজনদের অভিমত চেয়েছে সরকার, উপদেষ্টা মাহফুজের কাছে মত পাঠানোর আহ্বান। ভ্যাট বাড়ানোর সমালোচনায় বিএনপি, টিসিবির ১ কোটি কার্ডের ৩৭ লাখই ভুয়া, মন্তব্য বাণিজ্য উপদেষ্টার। চলতি অর্থবছরে দেশের অর্থনীতির গতি কমবে, মূল্যস্ফীতি থাকবে চড়া, বিশ্বব্যাংকের প্রতিবেদন। এবং গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের, ১৯ জানুয়ারি সকাল থেকে কার্যকর। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছেন রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ১৮ জানুয়ারি দুপুরে ঘটনার সূত্রপাত হয়, এরপর বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে সীমান্ত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৩ বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন বিনোদপুর ইউনিয়নের ঘণ্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়াউল ইসলামের ছেলে রনি এবং কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের সীমান্তরক্ষীরা কাজ করছেন। বিজিবির পক্ষ থেকে বলা হয়, নোম্যান্স ল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে ১৮ জানুয়ারি দুপুর ১২টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তের ওপারে এপারে দুই দেশের উত্তেজিত জনতা মারমুখী অবস্থানে রয়েছেন। সীমান্তের বাসিন্দারা জানান, দুপুরে সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা। তখন ভারতীয় নাগরিকরা এসে তাদের বাধা দেন। এ সময় ভারতীয়রা বাংলাদেশের ভেতরে কয়েকটি আম গাছ কেটে দেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন। স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাদশাহ বলেন, সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয়। ভারতীয় লোকজন বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে ৩ বাংলাদেশি আহত হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলসহ অংশীজনদের কাছে অভিমত চেয়েছে অন্তর্বর্তী সরকার। ঘোষণাপত্রের খসড়া নিয়ে গত ১৬ জানুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সর্বদলীয় এ সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে এ মতামত নেওয়া হচ্ছে। ১৮ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়, ঘোষণাপত্র নিয়ে গত ১৬ জানুয়ারি সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল সহ সব অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঠিকানায় উপদেষ্টা মাহফুজ আলম বরাবর ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠির মাধ্যমে অভিমত পাঠানো যাবে। প্রাপ্ত অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে। এর আগে ১৬ জানুয়ারি সর্বদলীয় বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারাও বৈঠকে অংশ নেন। সাধারণ জনগণের উপর কর এবং ভ্যাট বা পরোক্ষ কর আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। ১৮ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আরোপিত কর ও ভ্যাট জনগণের ভোগান্তি আরও বৃদ্ধি করবে শীর্ষক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান। কর ও ভ্যাট আরোপ করা হলে মূল্যস্ফীতি আরও বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও হ্রাস, জ্বালানি খরচ ও ব্যবসায়িক খরচ বৃদ্ধি, ক্রেতাদের ক্রয় ক্ষমতা ও ব্যবসার বিনিয়োগ হ্রাস সহ নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবন ধারণ আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে উল্লেখ করেন ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই ১০০টির বেশি পণ্যের ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে এবং বিভিন্ন পণ্যের কর অব্যাহতি তুলে নিয়েছে। এর মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পোশাক, ওষুধ এবং মোবাইল ইন্টারনেট সেবা। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। এদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ১৮ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে তিনি এই তথ্য জানান।
বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস শীর্ষক প্রতিবেদনের চলতি জানুয়ারি সংস্করণে 2024-25 অর্থবছরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিনিয়োগ ও শিল্প খাতে ভাটার টানে বাংলাদেশের অর্থনীতির গতি মন্থর হয়ে যাবে। অন্যদিকে মূল্যস্ফীতি থাকবে চড়া। এছাড়া সরকারের মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যও পূরণ হবে না বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে। প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, চলতি 2024-25 অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপি প্রবৃদ্ধি 4.1% নামতে পারে, যা গত জুনের পূর্বাভাসের চেয়ে 1.6% পয়েন্ট কম। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি কমিয়েছে, তার সঙ্গে কমেছে বিনিয়োগকারীদের আস্থাও। 2023-24 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 5% নামতে পারে, যা আগের পূর্বাভাসের চেয়ে 0.6% পয়েন্ট। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সংকট ও আমদানিতে বিধিনিষেধ এবং সীমিত সরবরাহ শিল্প কর্মকাণ্ড দুর্বল করে ফেলেছে। এতে মূল্যের চাপ আরও বেড়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। তবে চলতি বছর বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমলেও আগামী 2025-26 অর্থ বছরে তা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার 5.4% হতে পারে। এছাড়া দেশে রাজনৈতিক পরিস্থিতিরও আরও উন্নতি হতে পারে। এর সঙ্গে অর্থনৈতিক খাতে সংস্কার ও ব্যবসার পরিবেশে উন্নতি হতে পারে। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি কমার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি 19 জানুয়ারি গাজার স্থানীয় সময় সকাল 8:30 থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। 18 জানুয়ারি সকালে 6 ঘন্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা 15 মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেহ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, হামাস ও ইসরায়েল এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে আগামীকাল স্থানীয় সময় 19 জানুয়ারি সকাল 8:30 থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হবে। গাজাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, সবাইকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে এবং সরকারি সূত্র থেকে নির্দেশনা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।